আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা হেকটিক ডে। আমরা ফুটবলে সেই ভোরবেলায় ব্রাজিল মরক্কোর খেলা দেখার পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে তৃতীয় এবং শেষ ওডিআইটা ছিল সেটাও দেখলাম, এবং তার মাঝখানেই বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের এগেনস্টে সেটাও কিন্তু দেখে ফেললাম। তো সব কিছুর শেষে আমি ভাবছি দুই ভাগে এই ভিডিওটা ভাগ করে নেওয়া যায়, কারণ আমার মূল টপিকটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং নতুন কিছু তারকার জন্ম হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। থাম্বনেইলে দেখেছেন নিশ্চয়ই দুজনের ছবি। একজন হচ্ছেন জুহাইরিয়া ফেরদৌস জয়িতা, বাংলাদেশের নারী দলের ওপেনার। এ বছরই তার অভিষেকটা হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-20 ফরম্যাটে, এবং এই এক বছরেরও কম সময়ের ভেতরেই কিন্তু তিনি এই টি-20 দলের সবচাইতে এক্সপ্লোসিভ ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, এবং তার সবচেয়ে বড় প্রমাণটা আজকে জয়িতা দিয়েছেন। তার বিশ্বকাপ ডেবিউ ম্যাচ ছিল সেটা। বাংলাদেশ যেখানে এর আগে 2014 থেকে শুরু করে টানা অনেকগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পরও তাদের জয়ের সংখ্যা ছিল মাত্র 2, 25 ম্যাচ থেকে মাত্র 2টো জয় তাদের ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের বিশ্বকাপের তৃতীয় জয়টা আজকে নেদারল্যান্ডসের সঙ্গে তুলে নিয়েছে। এবং সেখানে জুহাইরিয়া ফেরদৌস জয়িতা অন্যরকম একটা স্টাইলে ব্যাটিং করেছেন, যেটা সচরাচর বাংলাদেশের নারী ক্রিকেট দলের সঙ্গে যায় না, কিংবা তাদের ব্যাটিং অ্যাপ্রোচের সঙ্গে আমরা সেভাবে কিন্তু মানানসই কিছুই দেখি না। সো কিভাবে ব্যাপারটা ভিন্ন, জয়িতার যেই ইস্যুটা যদি আমরা চিন্তা করি বা তার পারফরমেন্সটা যদি আমরা চিন্তা করি, তিনি তার ডেবিউতে একটা 50 পেয়েছেন। নেদারল্যান্ডস বাংলাদেশকে 140 রানের টার্গেট দিয়েছিল 20 ওভারে, এবং সেই জায়গায় বাংলাদেশের একটা ভালো ওপেনিং স্ট্যান্ডের প্রয়োজন ছিল। ডেফিনেটলি একটা বিগ টুর্নামেন্টের চাপ, ওয়ার্ল্ড কাপের ম্যাচ, এবং নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ কিন্তু ওই ত্রিদেশীয় সিরিজ যেটা তারা প্রস্তুতির জন্য খেলেছিল এই ওয়ার্ল্ড কাপে আসার আগে, সেখানেও কিন্তু তাদের হারতে হয়েছে। সো ওই ব্যাপারগুলো মাথায় নিয়ে এই 140 একটা চ্যালেঞ্জিং টোটাল হতেই পারতো বাংলাদেশের জন্য। তবে জুহাইরিয়া ফেরদৌস জয়িতা আমার কাছে মনে হয় তিনি স্কোরবোর্ডটা দেখেন না, এটাই হচ্ছে তার সঙ্গে অন্যান্য ব্যাটারদের একটা তফাৎ। এবং তার যেই অ্যাবিলিটি রয়েছে, হিটিং অ্যাবিলিটি, নেটেও যেভাবে তিনি বলগুলোকে আসলে ছয় মারার মতো করে মারতেই থাকেন, বিভিন্ন ধরনের ডেলিভারিতে তার বিভিন্ন ধরনের এলিভেটেড শটস রয়েছে যেখান থেকে তিনি অ্যাগ্রেসিভলি রানগুলো তুলতে চান। বাউন্ডারি হিটার, প্রপার বাউন্ডারি হিটার। ওই জয়িতা তার মতো করেই আজকে ইনিংসটা খেলেছেন। দু একটা সুযোগ ডেফিনেটলি দেন, কারণ রিস্ক নিতেই হয়, তার সেই রিস্ক টেকিং যে ব্রেভারিটা, যে সাহসটা, সেটা কিন্তু খুব ভালো মতনই আছে। এবং জয়িতা সেই ব্রেভারিটা দেখিয়েছেন। শুরুতে কিছু সুযোগ দিলেও পরবর্তীতে কিন্তু তিনি যখন ব্যাটের মিডলিং করা শুরু করেছেন তখন কিন্তু তার ওই 4-6 আটকানোর কোনো সুযোগ নেদারল্যান্ডসের বোলার ফিল্ডারদের কারোরই ছিল না। এবং তিনিই মূলত বাংলাদেশের প্রথম 67 রানের মধ্যে 50 রানই তার ব্যাট থেকে এসেছিল। 32 বল থেকে তিনি তার টি-20 ক্যারিয়ারের আরও একটা 50 তুলেছেন, এবং বিশ্বকাপের অভিষেক ম্যাচেই তিনি সেই 50টা করলেন। এবং 7টা 4 2টো ছক্কা হাঁকিয়ে জয়িতা যখন 50 করলেন, তার পরের বলে ওই মারতে গিয়েই তিনি পয়েন্টে আউট হয়েছেন। তবে বাংলাদেশকে আসলে অনেকটুকু এগিয়ে নিয়ে গেছেন তিনি। এবং বাংলাদেশের নারী ক্রিকেটে আমার মনে হয় নতুন এক নক্ষত্রের নাম জয়িতা, কারণ তার ব্যাটিংয়ের স্টাইলটাই অনেকটা ভিন্ন। ছেলেদের ক্রিকেটে যেমন আমরা হাবিবুর রহমান সোহানকে দেখি, প্রত্যেকটা বলে তিনি মারার অ্যাটেম্প্ট নিয়েই আসেন, খুবই অ্যাগ্রেসিভ বাউন্ডারি হিটার। ওই একটা মাইন্ডসেট বা ওই একটা মেন্টালিটি নিয়ে ওই স্কিল সেটটাকে আরও শানিত করছেন জয়িতা, এবং তার পারফরমেন্সটা আমার মনে হয় বাংলাদেশকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখান থেকে পরবর্তীতে শারমিন সুক্তা এবং স্বর্ণা একটা পার্টনারশিপ করে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে জয়িতার ইম্প্যাক্টটা আমাদের মনে রাখার মতো হয়েছে। সামনের ম্যাচগুলোতেও তিনি যদি একই সাহস রেখে ব্যাটিংটা করেন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া নাকি পাকিস্তান না সাউথ আফ্রিকা, তিনি হয়তো সেই সব ব্যাপারগুলোকে একেবারেই পাত্তা দেবেন না। এবং তাকে আমার মনে হয় এবারের টি-20 বিশ্বকাপের পুরো নারী ক্রিকেট ফ্র্যাটার্নিটিটা খুব ভালো মতনই জয়িতাকে চিনে নেবে। শরীফুলের প্রসঙ্গে চলে আসি। শরীফুল ইসলাম বাংলাদেশ আন্ডার-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য, এবং প্রথম সদস্য সেই দল থেকে যিনি সিনিয়র টিমে প্রথম কল আপ পেয়েছিলেন। 2021-এ তার ডেবিউ হয়েছিল। 3 ফরম্যাটে শরীফুলের নামটা বারবার উঠে আসে, টেস্ট, ওডিআই, টি-20 সব ফরম্যাটে তিনি খেলেন, ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে ডাক পান। এবং তাকে কেন আমরা বর্তমান না বলে ভবিষ্যৎ বলছি? তিনি তো তার ক্রিকেটিং ক্যারিয়ারের 5টা বছর ইতিমধ্যে ন্যাশনাল টিমে কাটিয়েই ফেলেছেন, তারপরও কেন তাকে নতুন বলছি? নতুন বলার কারণটা হচ্ছে শরীফুল যতই তিনি একটা ভালো ক্যালিবারের বোলিং করুক না কেন, এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় আপনার ওয়ানডে টিমের বেস্ট 3জন পেসারকে আপনি বাছাই করবেন একটা ম্যাচের জন্য, শরীফুল কি সেই লিস্টে থাকবে? আমার কাছে তো মনে হয় আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে শরীফুল থাকবেনই। সেখানে হয়তো তাসকিনি থাকবেন, মুস্তাফিজ থাকবেন, এবং সেই সাথে নাহিদ রানা থাকবেন। শরীফুল এরকম প্রতিকূল অবস্থায়, যেখানে তাকে এত ভালো মানের কিছু পেসারদের সঙ্গে লড়াই করতে হচ্ছে তার জায়গাটা পাওয়ার জন্য, যতবার সুযোগ পাচ্ছেন তিনি কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন। আজকের ম্যাচটা অস্ট্রেলিয়ার এগেনস্টে থার্ড ওডিআই, বাংলাদেশ রান খারাপ করেনি, 270+ একটা রান তারা করেছিল,
এবং সেই রানটা অস্ট্রেলিয়া যখন চেস করতে নামে তারা উইকেট পড়ছিল, তারপরেও কিন্তু তারা রান রেটটা মেনটেন করার চেষ্টা করছিল এবং কোনো সময় তারা রান রেট থেকে পিছিয়ে পড়েনি। এবং স্পেশালি কুপার কনলি তার ওই বিধ্বংসী ইনিংসটার কারণে আমার মনে হয় অস্ট্রেলিয়ার রান রেটের সঙ্গে মানানসই ব্যাটিংটা করে যেতে পারছিল। তবে শরীফুলই সেখানে বাকিদের থেকে ব্যতিক্রম, যেখানে তাসকিন মার খেয়েছেন 45তম ওভারে এসে 21টা রান হজম করে মোটামুটি ওই ওভারটাতেই বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকিয়ে দিয়েছিলেন। মুস্তাফিজুর রহমান একটা অফ ডে আজকে গিয়েছে, স্পিনাররাও তেমন কার্যকরী হতে পারেননি। সেই জায়গাটায় শরীফুল তিনি তার ক্যারিয়ারের প্রথম 5 উইকেট হল নিয়েছেন ওয়ান ডে ইন্টারন্যাশনালসে, 48 রানে 6 উইকেট। শরীফুল নিশ্চয়ই এটা মনে রাখবেন অনেকদিন, বাংলাদেশের সমর্থকরা মনে রাখবেন অনেকদিন। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছিল, তবে ওই কুপার কনলির ইনিংসটাই অস্ট্রেলিয়াকে আসলে সেই ম্যাচটা জিততে সাহায্য করেছে। তবে তারপরও বাংলাদেশ এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল যেখানে অস্ট্রেলিয়ার 30 বলে মাত্র 9 রান লাগে, সেই ম্যাচটাকে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে শরীফুল তার ডেথ ওভার স্পেলে এসেও তিনি যেভাবে করে ওই একটা ওভারে একাধিক উইকেট তুলে নিয়েছেন, তারপর কিন্তু এমন এক পরিস্থিতি হয় যে শেষ 6 বল থেকে বাংলাদেশের 3 রান প্রয়োজন। তো এত ভালো একটা ফাইট ব্যাক বাংলাদেশের, তাও আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে, এই ব্যাপারটা দেখতে খুবই ভালো লেগেছে। এবং শরীফুলকে আমি কেন ভবিষ্যতের তারকা বলছি এখন সেই এক্সপ্লেনেশনে যাই। শরীফুল ইসলাম আমার কাছে মনে হয় যে কেন এখন জাতীয় দলে মেইন 11-এর একটা অটো চয়েস না, তার কারণটা হচ্ছে আমার মনে হয় মুস্তাফিজুর রহমান যতদিন ক্রিকেটটা খেলবেন অন্তত হোয়াইট বল ফরম্যাটে, সেখানে শরীফুলকে তারপরেই কনসিডার করানো হবে। খুব কম সময় আপনি দেখবেন যে দুজন বাহাতি পেসারকেই বাংলাদেশ খেলাচ্ছে, আনটিল আনলেস তাসকিন আনফিট থাকেন কিংবা তানজিম সাকিব তিনি অ্যাভেলেবল না থাকেন। এইসব ইস্যুস যদি না হয় সেই ক্ষেত্রে আসলে শরীফুল মুস্তাফিজকে আপনি একসঙ্গে দেখবেন না, এবং দুজনের মধ্যে ডেফিনেটলি শরীফুলকেই বসতে হবে এবং মুস্তাফিজই হয়তো খেলবেন তিনি যদি রেডি থাকেন, খেলার জন্য ফিট থাকেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের পরবর্তী বাহাতি পেস বোলারের যে জায়গাটা, দ্য প্রিমিয়াম ফাস্ট বোলার যিনি লেফট হ্যান্ডেড, সেই জায়গাটা আমার মনে হয় শরীফুল নিজের জায়গাটা প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং তিনি বাংলাদেশের লেফট টার্ম পেস বোলিং এর ভবিষ্যৎ, সেটা অন্তত আমি বলতেই পারি। কারণ আমরা পাইপলাইনে যখন তাকাই সেখানে কিন্তু খুব বেশি অপশনস আমরা দেখি না। মৃত্যুঞ্জয় ডোমেস্টিকে খেলছেন, আবু হায়দার রনি, তার আসলে সময়টা বোধহয় পেরিয়ে গেছে সেরা সময়টা। মারুফ মৃধারা রয়েছেন, সেরকম কিছু আহামরি ব্যাপার তাদের বোলিংয়ে কিন্তু আমরা সেভাবে দেখছি না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে শরীফুল বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। মুস্তাফিজের পরবর্তী সময়ে তিনি নেতৃত্ব দেবেন লেফট আর্ম পেস বোলার হিসেবে, আর জুহাইরিয়া ফেরদৌস জয়িতা বাংলাদেশের অনেক মেয়েদেরকেই ইন্সপায়ার করবেন ক্রিকেটে আসার জন্য এবং নিজের স্কিলটা দেখানোর জন্য। আপনার যদি শক্তি সামর্থ্য থাকে এবং সাহসটা থাকে তাহলে কিন্তু আপনি জয়িতার মতো বিশ্বকাপে গিয়ে আপনার বিশ্বকাপের ডেবিউতেই একটা 50 তুলতে পারবেন মাত্র 32 বল থেকে, নির্ভয়ে নির্ভীক স্বাধীনভাবে ব্যাটিং করে, হার্ড হিটিং ব্যাটিং করে, যেটা টি-20 স্টাইলের অরিজিনাল স্টাইল অফ ব্যাটিং। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং বাংলাদেশের ভবিষ্যৎটা কতটুকু উজ্জ্বল আপনি দেখছেন বা শরীফুল জয়িতাকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে ডেফিনেটলি জানিয়ে দেবেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।